ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপর থেকে আমেরিকার সমর্থন তুলে নিতে পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে তার ট্রানজিশন টিম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর চায়নাকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, WHO থেকে আমেরিকাকে প্রত্যাহার করা হলে তা বিশ্বব্যাপী সংক্রামক রোগ বিস্তারের উপর নজরদারি এবং দ্রুত পদক্ষেপ ব্যবস্থা ভেঙে পড়বে। প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যাতে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহারের সিদ্ধান্তে সই করতে পারেন সেই প্রস্তুতি নেওয়ার তথ্য জানিয়েছেন একজন স্বাস্থ্য আইন বিশেষজ্ঞ। ওয়াশিংটনের জর্জ টাউন ইউনিভার্সিটির গ্লোবাল হেলথের অধ্যাপক এবং WHO কোলাবোরেটিং সেন্টারের পরিচালক লরেন্স গোস্টিন বলেন, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে তিনি খবরটা পেয়েছেন। এই স্বাস্থ্য আইন বিশেষজ্ঞ আরো জানান, ট্রাম্প এই প্রত্যাহারের পরিকল্পনা করছেন সম্ভবত দায়িত্ব নেয়ার প্রথম দিন বা একেবারে শুরুর দিকেই। এর আগে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস দুইজন বিশেষজ্ঞের বরাত দিয়ে ট্রাম্পের ওই পরিকল্পনার খবর প্রকাশ করে। ট্রাম্পের ট্রানজিশন টিম এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন। জাতিসংঘের এই সংস্থা থেকে সরে আসার পরিকল্পনা তিনি বাস্তবায়ন করলে তা হবে আমেরিকার বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে একটি বড় পরিবর্তন। মহামারীর মতো দুর্যোগ মোকাবেলার আন্তর্জাতিক প্রচেষ্টা থেকে ওয়াশিংটনকে আরো বিচ্ছিন্ন করে ফেলবে। আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ই 2020 সালে WHO থেকে আমেরিকাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় সেই সিদ্ধান্ত উল্টে দেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, WHO থেকে আমেরিকাকে প্রত্যাহার করা হলে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্বব্যাপী রোগ বিস্তারের উপর নজরদারি এবং জরুরি সারাদানের ব্যবস্থার উপর। ট্রাম্পের সম্ভাব্য এই পদক্ষেপ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি WHO, তবে সংস্থাটি জানিয়েছে 2025 সালের মে মাসের মধ্যে মহামারী চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করছে তারা। রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব এবং তাকে নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য। সরকারি বাজেটে মাস্কের প্রভাব বিস্তারের চেষ্টার সমালোচনা করেন পেনসিলভেনিয়ার কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল। সরকারের নীতি এবং বাজেট হস্তক্ষেপের জন্য মাস্ককে দায়ী করেছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ইলন মাস্ককে দেশের প্রেসিডেন্ট বলে কটাক্ষ করেছেন টেক্সাসের কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট। মঙ্গলবার MSNBC এবং ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী তহবিলে অর্থ দেয়া সহ ট্রাম্পকে নানাভাবে সহযোগিতা করেছেন মাস্ক। সঙ্গত কারণে তাই রাজনীতি ও সরকারের নীতিতে ইলন মাস্কের প্রভাব বাড়ছে। নিজের প্রশাসনে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি সরকারি অর্থ ব্যয় বিলে $2 ট্রিলিয়ন সংকোচনের চেষ্টাও চালান বিলিয়নিয়ার মাস্ক। রাজনীতি ও সরকারের নীতিতে ইলন মাস্কের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল অভিযোগ করে বলেন, দ্বিদলীয় সমর্থন পাওয়া ব্যয় বিল আটকে দেওয়ার চেষ্টা করেছেন ইলন মাস্ক। কংগ্রেসের কর্মকাণ্ডে মাস্কের এমন হস্তক্ষেপের ঘটনায় উদ্বেগ জানান বয়েল। ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ইলন মাস্কের এমন কর্মকাণ্ড বিশৃঙ্খলা তৈরি করবে বলে আশঙ্কা জানান কংগ্রেসম্যান। তবে রিপাবলিকান অনেক আইন প্রণেতা তার বিরুদ্ধে দাঁড়াবেন বলেও আশা করেন বয়েল। ইলন মাস্কের এমন উত্থানকে রাজনীতিতে অভিজাততন্ত্রের সঙ্গে তুলনা করেছেন নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। টিকটকে প্রকাশিত এক ভিডিওতে অনির্বাচিত একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী হিসেবে ইলন মাস্কের নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্তে হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট আউটকিকের প্রতিষ্ঠাতা ক্লে ট্রাভিসের মতে, গাড়ি ও রকেট ব্যবসার মতো অনেক বিষয়ে ইলন মাস্ক একজন সফল ব্যবসায়ী হলেও গণমাধ্যম সম্পর্কে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তাছাড়া মাস্কের বিরুদ্ধে পত্রিকার সম্পাদকীয়তে হস্তক্ষেপের অভিযোগও আনেন ট্রাভিস। রাজনীতি, রিপাবলিকান পার্টি ও সরকারের বিভিন্ন নীতিতে ইলন মাস্কের প্রভাবের কারণে তাকে কটাক্ষ করে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন টেক্সাসের কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট। লিবার্টি এনার্জির চেয়ারম্যান ও সিইও ক্রিস রাইটকে এনার্জি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি খাতে দেশকে স্বনির্ভর করতে ক্রিসকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন তিনি। এদিকে তেল গ্যাস উত্তোলন করা নিয়ে পরিবেশবাদীরা চিন্তিত হলেও এ বিষয়ে মোটেই উদ্বিগ্ন নন ক্রিস। অন্যদিকে বিলিয়নিয়ার স্টিফেন ফাইনবার্গকে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। নিয়োগ পেলে বিনিয়োগকারী হিসেবে স্টিফেন আরও সুবিধা পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন ছাড়া আরেকটি বিষয়ের উপর বেশ গুরুত্ব দিয়েছেন, আর তা হলো জ্বালানি খাতে স্বনির্ভরতা। সেই লক্ষ্য পূরণে এবার লিবার্টি এনার্জি চেয়ারম্যান ও সিইও ক্রিস রাইটকে এনার্জি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন তিনি। ক্রিসের জন্ম ও বেড়ে ওঠা কলোরাডোতে। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেছেন তিনি, আর ইউসি বার্কলে এবং এমআইটি এই দুই ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এরপর তিনি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন। কো-ফাউন্ডার হিসেবে কাজ করেন শেল গ্যাস প্রোডাকশন কোম্পানিতে। এখন কাজ করছেন লিবার্টি এনার্জি চেয়ারম্যান ও সিইও হিসেবে, যে প্রতিষ্ঠান নর্থ আমেরিকায় তেল গ্যাস খনন করে উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। তবে এভাবে খনন করে তেল গ্যাস উত্তোলন করায় পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে চিন্তিত পরিবেশবাদীরা। তবে আত্মবিশ্বাসী ক্রিসের মতে এটি পরিবেশের জন্য যথেষ্ট নিরাপদ, আর এই দৃশ্যের মধ্য দিয়েই তা প্রমাণের চেষ্টা করেছেন তিনি। পরিবেশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে খনন করে জ্বালানি উত্তোলনের উপর আরও বেশি জোর দিবেন ক্রিস রাইট। একই সাথে এই শিল্পকে নিয়ন্ত্রণমুক্ত করার জন্য কাজ করবেন তিনি। এমনকি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উপরও জোর দিবেন তিনি। বৈশ্বিক উষ্ণায়নের হুমকি নিয়ে প্রশ্ন করা হয়েছিল ক্রিস রাইটকে। এর জবাবে তিনি বলেছিলেন এটি জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেয়া নানাবিধ কার্যক্রমের একজন বড় সমালোচক ক্রিস। এদিকে পরিবেশ রক্ষায় যখন বাইডেন প্রশাসন বায়ু এবং সৌরশক্তির মতো নতুন ধরনের শক্তির উপর নির্ভর করছে, তখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে জ্বালানির জন্য জোর দিচ্ছেন জীবাশ্ম ও পারমাণবিক শক্তিকে, আর তার সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করবেন ক্রিস রাইট। এদিকে নতুন প্রশাসনে বিলিয়নিয়ার স্টিফেন ফাইনবার্গকে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। রবিবার এই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে ফ্রান্স 24 এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমেন্টেটর ডগলাস হার্বার্ট বলেন, সবচেয়ে ধনী ব্যক্তিদের নিয়ে গঠিত হবে এবারের ট্রাম্প প্রশাসন, যা দেশের ইতিহাসে এটাই প্রথম। এর আগে 13 জন বিলিয়নিয়ারকে মনোনীত করা হয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলেন স্টিফেন। একজন বিনিয়োগকারী হিসেবে এই পদ তাকে ভবিষ্যতে আরও সুবিধা পেতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটসের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বেশ কয়েকজন নারীর সঙ্গে যৌন সম্পর্কের প্রমাণ পেয়েছে হাউস এথিক্স কমিটি। তাদের তদন্ত রিপোর্ট বলছে ওই নারীদের মধ্যে 17 বছর বয়সী কিশোরীও ছিল। কংগ্রেসম্যান থাকা অবস্থায় গেটসের নানা রকম নেশাদ্রব্য গ্রহণেরও প্রমাণ হাজির করেছে হাউস এথিক্স কমিটি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ম্যাট গেটস দাবি করেছেন, তরুণ বয়সে বেপরোয়া আচরণ করলেও তিনি কখনো আইন ভঙ্গ করেননি। ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসের কার্পেটের নিচে লুকানো আবর্জনা বেরিয়ে এসেছে। কংগ্রেসম্যান থাকা অবস্থাতেই তিনি অবৈধ পথে নারী সঙ্গ আর নেশাদ্রব্য ব্যবহার করতে হাজার হাজার ডলার খরচ করেছেন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক করা নারীদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোরীও আছে। একই সঙ্গে কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় গেটস বিভিন্ন সময় কোকেইন আর এক্সট্যাসি নেশাদ্রব্য সেবন করেছেন। আর এসব এখন আর নেহাত অভিযোগ নয়, বরং তার বিরুদ্ধে চালানো হাউস এথিক্স কমিটির অনুসন্ধানের তথ্য। এই প্রতিবেদনের প্রকাশ বন্ধ করতে এথিক্স প্যানেলের বিরুদ্ধে গেটস একটা মামলাও করেছেন। মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, এই প্রতিবেদন তার মান সম্মান আর পেশাগত অবস্থানে অপূরণীয় ক্ষতি করবে, যদিও তার আর্জি আদালতে টেকেনি। পরপর 4 মেয়াদে নির্বাচিত কংগ্রেসম্যান গেটস হাউস থেকে গত মাসে পদত্যাগ করেন, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। যদিও পরে সিনেটের অনুমোদন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে গেটস ওই পদের মনোনীত হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেন। হাউস এথিক্স কমিটি জানিয়েছে, গেটস 12 জন নারীকে বিভিন্ন সময়ে $90,000-এরও বেশি দিয়েছেন। হাউস এথিক্স প্যানেল মনে করে এই অর্থ পরিশোধ করা হয়েছিল যৌন সম্পর্কের বিনিময়ে। কমিটি যাদের সাক্ষাৎকার নিয়ে গেটসের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করেছে, তাদের মধ্যে সেই কিশোরীও আছে। এছাড়া অন্য নারীরাও এথিক্স কমিটিকে জানান তারা অর্থের বিনিময়ে ম্যাটের সঙ্গে যৌনকর্ম করেছিল। এদিকে প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই নিজের এক্স অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ম্যাট গেটস। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসওম্যান কে গ্রেঞ্জার এবছর হাউসের 517টি ভোটাভুটির মধ্যে 279টিতে অংশ নিতে পারেননি। 81 বছর বয়সী এই কংগ্রেস সদস্যের অফিস জানিয়েছে, সেপ্টেম্বর থেকে অপ্রত্যাশিত স্বাস্থ্য সংকটে পড়েছেন তিনি। বর্তমানে ফোর্ট ওয়ার্থ শহরের একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটিতে বসবাস করছেন এই নারী কংগ্রেস সদস্য।
টেক্সাসের রিপাবলিকান কংগ্রেস সদস্য কে গ্রেঞ্জার গত গ্রীষ্ম থেকে কংগ্রেসের কোনো ভোটাভুটিতে অংশ নেননি। তিনি জানিয়েছেন শুধুমাত্র বৈঠক এবং বন্ধ থাকা অফিসের খোঁজ খবর নিতে নভেম্বরে ওয়াশিংটনে ফিরেছিলেন। টেক্সাসের আরেক কংগ্রেস সদস্য অ্যান্থনি গঞ্জালেস বলেন, অনেকদিন যাবৎ মিস গ্রেঞ্জার কংগ্রেসে অনুপস্থিত, তবে তার স্বাস্থ্যজনিত সমস্যা সম্পর্কে সহকর্মীরা খুব বেশি অবগত নন। রাজনৈতিক বিশ্লেষক বার্ট কেনেডি বলেন, কে গ্রেঞ্জার টেক্সাসের সবচেয়ে প্রভাবশালী নারী। তিনি আমেরিকারও অন্যতম প্রভাবশালী নারী হিসেবে বিবেচিত। 1 বছরেরও বেশি সময় ধরে ফেডারেল বাজেটের দায়িত্বে থাকা কমিটির নেতৃত্ব দিয়েছেন 81 বছর বয়সী এই নারী কংগ্রেস সদস্য। তিনি মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন বলে ডালাস এক্সপ্রেসে প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়। বার্ট কেনেডি বলেন, ডালাস এক্সপ্রেস ওয়েবসাইটটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত। সেখানে রাজনৈতিক কর্মীরা নিবন্ধ লিখেন এবং সম্পাদনা করেন। কোনো সাংবাদিক যুক্ত নেই ওয়েবসাইটটির সাথে। এই অনলাইন প্রকাশনা সিইও ক্রিস পুটনাম গ্রেঞ্জারের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। 4 বছর আগে রিপাবলিকান প্রাইমারিতে এই কংগ্রেস সদস্যের মুখোমুখি হয়েছিলেন পুটনাম। 24শে জুলাই থেকে 126টি রোল কল ভোটে অনুপস্থিত ছিলেন গ্রেঞ্জার। তার মধ্যে গত সপ্তাহে সরকারি শাটডাউন এড়ানোর বিলের ভোটও রয়েছে। সব মিলিয়ে এবছর 279টি ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন তিনি। ডালাস ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া বিবৃতিতে গ্রেঞ্জার নিশ্চিত করেছেন, সেপ্টেম্বর থেকে তিনি অপ্রত্যাশিত স্বাস্থ্যগত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। এই কারণে তার ওয়াশিংটন ডিসি ভ্রমণ কঠিন হয়ে পড়েছে। এদিকে তার ছেলে ব্র্যান্ডন ডালাস মর্নিং নিউজকে জানিয়েছেন, এ বছর থেকে ডেমেনশিয়া সমস্যা শুরু হয়েছে তার মায়ের। ফোর্ট ওয়ার্থ শহরে সিনিয়রদের জন্য তৈরি করা একটি আপস্কেল কমপ্লেক্সে তিনি স্বাধীনভাবে বসবাস করছেন। তার মেয়াদ আনুষ্ঠানিকভাবে জানুয়ারি মাসের 3 তারিখে শেষ হবে। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান টমসন হত্যা মামলার একমাত্র আসামি লুইজি ম্যানজিওনি। তার আইনজীবী অভিযোগ করেছেন, নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। প্রসিকিউটররা বলছেন, ম্যানজিওনির শাস্তি নিশ্চিত করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে আছে। সোমবার শুনানি চলাকালে ম্যানজিওনির সমর্থনে আদালতের বাইরে বিক্ষোভ হয়েছে। ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান টমসন হত্যা মামলায় অভিযুক্ত লুইজি ম্যানজিওনিকে সোমবার আদালতে হাজির করার আগে এভাবেই গণমাধ্যম কর্মীদের সামনে হাঁটানো হয়। প্রথাগত এই প্রক্রিয়াকে অপ্রয়োজনীয় দাবি করে ম্যানজিওনির ক্ষেত্রে এটি প্রয়োগের প্রতিবাদ জানান তার আইনজীবী ক্যারেন অ্যাগনিফিলো। একই সাথে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রশাসন আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। ম্যানজিওনির বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান টমসনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি দেশের সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান। সোমবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত ম্যানজিওনি। কাউকে অনুসরণ করা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যা করার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে ম্যানজিওনির। সোমবার অভিযুক্তের আইনজীবীর বক্তব্য জুড়েই ছিল গণমাধ্যমের সামনে পুলিশ প্রহরায় ম্যানজিওনিকে হাঁটানোর প্রতিবাদ। বিশেষ করে 5 দিন আগে তাকে নিউ ইয়র্কে ফিরিয়ে আনার সময়ের কথা উল্লেখ করেছেন অ্যাগনিফিলো। একই সাথে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বক্তব্য এই মামলাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে মামলার প্রসিকিউটর জোয়েল স্পিডম্যান দাবি করেন, এখন পর্যন্ত যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তা অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। অন্যদিকে আদালতের বাইরে ম্যানজিওনির মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মূলত স্বাস্থ্যসেবা সংক্রান্ত ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর উপর ক্ষুব্ধ। ম্যানজিওনিকে রাখা হয়েছে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। এই কারাগারটি দেশের সবচেয়ে কুখ্যাত ফেডারেল কারাগার হিসেবে পরিচিত। আইন বিশ্লেষক এলি হনিক সে কথাই বলছেন। কারাগারটিতে এই মুহূর্তে অন্তত 1100 অপরাধী রয়েছে, তবে নিরাপত্তাজনিত কারণে কোনো বন্দির তথ্য প্রকাশ করা হয় না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সহ অভিনেতা ও পরিচালক জাস্টিন ব্যালডনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন অভিনেত্রী ব্লেক লাইভলি। তবে তার অভিযোগ অস্বীকার করেছেন ব্যালডনি। গত আগস্টে এ তারকা জুটির সিনেমা ইট এন্ডস উইথ আস মুক্তি পায়। 80 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, ওই সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী লাইভলিকে জোর করে চুমু খেয়েছেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেছেন অভিনেতা ব্যালডনি। আরও একটি কেলেঙ্কারির অভিযোগে উত্তাল হলিউড। অভিনেতা ও পরিচালক জাস্টিন ব্যালডনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী ব্লেক লাইভলি।
আগস্ট মাসে মুক্তি পাওয়া ইট এন্ডস উইথ আজ সিনেমাটি নিয়ে দুই তারকার মধ্যে সৃষ্টি হওয়া বিবাদ প্রসঙ্গে তুমুল আলোচনা চলছে সিনেমা মহলে। শুটিং সেটে যৌন অসৎ আচরণের ঘটনায় সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে 80 পৃষ্ঠার অভিযোগ দায়ের করেছেন লাইভলি। ব্যালডনি নারীদের যৌনতার ভিডিও ছবি দেখিয়ে আলোচনা করার পাশাপাশি অভিনেত্রী লাইভলির শরীর ও ওজন নিয়ে সমালোচনা করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ব্যালডনি একটি দৃশ্য ধারণ করার সময় জোর করে চুমু খেয়েছেন এবং শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন বলে অভিযোগ করেছেন সিনেমাটির একজন প্রযোজকও। সে সময় পুরো দৃশ্যটি বারবার শুট করার জন্য জোর দিয়েছিলেন ব্যালডনি। লাইভলি আরও জানিয়েছেন এ বিষয়ে তিনি প্রতিবাদ করার পর ব্যালডনি এবং তার প্রযোজনা সংস্থা ওয়েফেয়ার স্টুডিও প্রতিশোধ নিতে অনলাইনে তার বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রচার করেছে। এবিসি নিউজকে ব্যালডনির আইনজীবী জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবি করেছেন। একটি বেস্ট সেলিং উপন্যাস অবলম্বনে নির্মাণ করা ইট এন্ডস উইথ আজ সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী $350 মিলিয়ন বেশি আয় করেছে। লাইভলি ও ব্যালডনির মামলা সম্পর্কে উপন্যাসের লেখক কলিন হোভার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে লিখেছেন, লাইভলিকে তিনি যতটুকু দেখেছেন তার কাছে মনে হয়েছে এই অভিনেত্রী সৎ, আন্তরিক এবং ধৈর্যশীল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।